আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ টু ফ্রান্স যে ট্রাভেল হিস্টোরিটা আপনার সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা আপনার সামনে নিয়ে চলে আসছি। দেশে আসার পর বিদেশ থেকে দেশে আসার পর যারা দেশ আবার ত্যাগ করে কিছু ছুটি কাটানোর পরে আত্মীয়স্বজন সবার সাথে তারা আসলে প্রবাসে যারা থাকে তারা ছাড়া কেউ জিনিসটা ফিল করতে পারবে না। বিশেষ করে আমার আমিনা আরিফের মন খুব খারাপ ছিল। আমার আম্মার সাথে, আমার আপুর সাথে, ভাইয়ার সাথে, সবার সাথে যে তারা সুন্দর একটা সময়টা পার করছে, সেটা আসলে তারা ওই যে বিদেশে যখন থাকে তখন ওই জিনিসটা আসলে ফিল করতে পারে না। এনিহাউ ওখান থেকে ওদের লক্ষ্মীপুর থেকে আসার পর আমরা তো লক্ষ্মীপুর থেকেই ঢাকায় আসতে হয়। ঢাকা থেকে আবার বিমানে উঠে তারপর বিভিন্ন গন্তব্যে যেয়ে পৌঁছতে হয়। তখন আসার পর রিফ্রেশমেন্টের জন্য একটা হোটেলে দাঁড়াই। হোটেলটা খুব সুন্দর ছিল। তাদের যে স্ট্রাকচার ছিল, সার্ভিস বলেন, খাওয়া দাওয়া সব কিছুর মান আসলে খুব ভালো ছিল। তাদের খাওয়ার মানটা স্পেশালি ভালো ছিল। আমার সবচেয়ে যে প্রিয় খাবারটা সেটা হচ্ছে সর্ষে ইলিশ। আমি তখন সর্ষে ইলিশটা নিই। খুব ভালোই লাগছিল, টেস্টি ছিল। এনিওয়ে, তো আমার মতে একটু প্রাইসটা একটু হাই ছিল। আমি নর্মালি যে আপনার হোটেলগুলোতে খাওয়া দাওয়া করলে যে প্রাইসটা হওয়া দরকার তার চেয়ে একটু আমার মনে হয় ডাবলের ছিল। যা সব কিছু তো আর সবভাবে পাওয়া যায় না। তারপর ওখানে ঢাকায় আমরা আমার এক কাজিনের বাসায় একদিন ছিলাম। ওখান থেকে আমি এয়ারপোর্টে তখন চলে আসি আমরা। তখন আমরা আসার আগেই ওখানে এয়ারপোর্টে একটা সার্ভিস, এভিয়েশন নামে একটা সার্ভিস ছিল। তা আমি ওই যে যারা আসলে বৃদ্ধ, যাদের ট্রাভেলের সময় বাচ্চা কাচ্চা থাকে বা বিভিন্ন লাগেজ থাকে, এগুলো ক্যারি করতে ঝামেলা হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, তো তারা এই সমস্যাগুলো সলভ করার জন্যই তাদের সার্ভিস দেয়। পার হেড তখন 500 টাকা নিয়েছিল। তখন আমরা 4 জন ছিলাম। 2 বছর নিয়েছি আমার মনে হয় যে বাচ্চাদের জন্য ফ্রি। 2 বছর বা 3 বছরের উপরে আমি আসলে জিনিসটা একজ্যাক্টলি বলতে পারতেছি না। তাদেরকে পে করতে হয়। এনিহাউ, যারা আসলে বেশি বদার করতে চান না, তারা আসলে সার্ভিসটা নেওয়াটাই ভালো। মানে আগে থেকে ওদের বুক করতে হয়। বুক করলে ওরা সব কিছু মানে আপনার এয়ারপোর্টে ঢোকার সময় থেকে একেবারে ইমিগ্রেশন যাওয়া পর্যন্ত তাদের এই প্যাকেজগুলা। তারপর কিছুক্ষণ না, অনেকক্ষণ আমাদের বিমানটা আসলে অনেক লেট হয়ে গেছে। 1.5 ঘন্টা লেটের পর আমরা তখন বিমানে উঠি। বিমানে আসলে অনেক মানুষ, পুরো আমাদের এই যে ঢাকা থেকে দুবাই যাওয়ার সময় ফুলি বুকড ছিল আসলে। তো আমাদের ওই যে সিটগুলা কিন্তু আমি আগে থেকেই বুক করে রাখি। আমরা একেবারে পিছনের সিটগুলো নিই। আমাদের পিছনে আর কেউ নাই, মানে আমরা একেবারে লাস্টের সিটগুলোই নিই। নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন বাচ্চাদের নিয়ে ট্রাভেল করেন বিমানে, তখন সবাই আসলে ক্লান্ত থাকে। ইটস এ লং জার্নি। তখন ওই বাচ্চাদের আসলে তাদেরকে তো সামলানো যায় না সবসময়, মানে অনেকক্ষণ তো বসে থাকে। এই জন্য অনেক সময় তারা কান্নাকাটি করে বা বিভিন্ন দুষ্টুমি করে। তখন যারা আশেপাশে থাকে তারা একটু বোর ফিল করে। জিনিসটা আসলে তারা এমনিতে সহজভাবে নেয় না। সেজন্য আমি একেবারে লাস্টের সিটে দিছি, যেন আমাদের পিছনে কারো সমস্যা না হয়। আসলে কি পিছনে তো কেউ নেয়ই, এই জন্যই নেওয়া হয়েছে। এনিহাউ, তখন বাংলাদেশ সময় তখন অনেক সন্ধ্যা হয়ে যায়। তো আমাদেরকে ওখানে বেবি ফুডগুলো আসলে প্রথমে দেওয়া হয়। সেটা ওখানে খাওয়াটা আসলে খারাপ ছিল না, ভালোই ছিল। আমিনা আলিফ তখন ফুডগুলো খুব এনজয় করছিল। আমি প্রথম আমার আসলে জিনিসটা একটু ডাউট ছিল যে বেশি স্পাইসি হয়ে যায় কিনা। তখন আসলে ওরা খাইতে পারবে কি পারবে না, তবে ওরা এনজয় করছে, ফুডগুলো খুব এনজয় করছে। তারপর কিছুক্ষণ পর আমাদের যে বড়দের জন্য, ড্যাডদের জন্য তারা খাওয়া দাওয়া পেশ করে। তো ওটা খারাপ ছিল না, ভালো ছিল তখন, বাট একটু স্পাইসি ছিল। চিন্তা আসলে সব কিছু খাইতে পারে নাই।
তারপরে ওখানে প্রায় 5 ঘন্টার ট্রাভেলের পরে আমরা দুবাই এসে পৌঁছি। আমাদের দুবাই কিন্তু আপনার 5 ঘন্টা ট্রানজিট ছিল। এত বেশি ট্রানজিট নেওয়ার আসলে কারণ হচ্ছে আমি যখন বিমানের টিকিটটা কাটি তখন আসলে ওই টাইম মেনটেন করার জন্য যে আমরা এখান থেকে সন্ধ্যায় যাব আর প্যারিসে এসে পৌঁছবো সকালবেলায়। তো ওই টাইমটা মেনটেন করার জন্য আসলে আমাদের ট্রানজিটটা আমরা নিতে বাধ্য হয়েছি। এছাড়া তো আমার কোনো উপায় ছিল না। আমার কষ্টটা একটু বেশি হয়েছে। তারপরেও ওই যে তাদের আমিনা, আলিফ বাচ্চাদেরকে নিয়ে তো আসলে লং জার্নি করতে একটু ঝামেলা হয়ে যায়। ওগুলো সব কিছু চিন্তা করেই আমি এই টাইমটা মেনটেন করি। এনিহাউ তখন আমরা আসলে 5 ঘন্টা কী করব, তখন একটু ঘোরাঘুরি, এই যে সব কিছু আপনাদের সামনে তুলে ধরা। যে আমাদের একটা এই যে গোল্ড বিক্রি করার যে একটা দোকান, আসলে খুবটা সুন্দর। তারা মানে দুবাই এয়ারপোর্টটা তারা এমনভাবে সাজাইছে, আপনার লোকাল কাস্টমার বলেন, আপনার ইন্টারন্যাশনাল কাস্টমার বলেন, যারাই এখানে আসে তারা প্রথম যেটা বলে সেটা হচ্ছে ওয়াও। আর এমিরাতে করে আসলে আপনার সবসময় আপনি যদি চাঁদের দেশেও যান, তারা কিন্তু তাদের এমিরাতে যে কোম্পানিটা, যে এয়ারপ্লেনটা, তারা কিন্তু তাদের দেশে নামবেই আপনার ট্রানজিটে। আপনার যদি ওরা যখন লোকাল যে ওদের দেশ থেকে যখন বিমানগুলো ছাড়া হয় তখন তো আর না, ওদের দেশ থেকে ছাড়ে তারপর অন্য দেশে চলে যায়। আপনি যদি এক দেশ থেকে বাংলাদেশ থেকে বলেন বা বাংলাদেশ থেকে ফ্রান্সে যান, তখন আপনাকে কিন্তু ট্রানজিট করতেই হয় আপনার দুবাইতে। আপনি 1 ঘন্টা বলেন আর 1 মিনিটের জন্য বলেন। তো জিনিসটা আসলে ওটা এক ধরনের বিজনেস পলিসি। তারা তাদের দেশে মানুষকে আরও তাদের দেশে যে মানে যে নোবেল টেকনোলজি আসলে ফরাসি ভাষায় বলে যে প্রযুক্তি বা তারা যে অ্যাডভান্সড, এটা আসলে মানুষের কাছে তুলে দেওয়ার জন্য তাদের একটা আইকন হিসেবে তারা এই দুবাই এয়ারপোর্টটা ইউজ করে। অনেক বিশাল এয়ারপোর্ট। আপনার এখানে A to Z সব পাবেন। মানে যে দুবাই এয়ারপোর্টে মানে 4 ঘন্টা 5 ঘন্টা বলেন, 6 ঘন্টা 7 ঘন্টা বলেন, এখানে ট্রানজিট থাকার সময় যে আপনার যেন বোর না হয় সেজন্য তারা সব কিছু করে রাখছে। আমার পার্সোনালি আমার নিজের কাছেও দুবাই এয়ারপোর্টটা অনেক সুন্দর লাগে। আসলে টাইম পাস করার জন্য আপনার সব কিছু এখানে পাওয়া যায়। দুবাই এয়ারপোর্ট থেকে আসার 2018 বা 19, আমার আসলে ডেটটা এক্স্যাক্টলি মনে নাই। তো ওখান থেকে বাংলাদেশ আসার সময় আমি আসলে আমার একটা ভালো একটা এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের তখন আসার সময় আমাদের 6 ঘন্টা ট্রানজিট ছিল। তখন আমি আলিফ ছিল না। 18 সালে হবে, 18 সালে। 19 সালে তো আমিনা ছিল 2018 সালে। তখন আমরা প্যারিস থেকে আমরা দুবাইতে আসি। দুবাইতে ট্রানজিট হওয়ার পর আমরা যখন আমাদের বোর্ডিং পাসটা স্ক্যান করব, তখন 2-3 বার করার পর স্ক্যান হচ্ছিল না। তখন আমরা তো খুব ওয়ারিড হয়ে গেছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এতক্ষণ আপনার ট্রানজিট থাকার পর যখন দেখি যে আসলে কোনো সমস্যা, এনিওয়ে আপনার মানে যে কোনো মানুষ একটু ওয়ারিড থাকবে। তখন যে আপনার ওই এমিরাতে যে যারা কাউন্টারে কাজ করে তারা বারবার স্ক্যান করতেছিল, কিন্তু বোর্ডিং পাসটা পাস হচ্ছিল না। তখন কিছুক্ষণ পর ওনারা আমাদের যে অরিজিনাল যে বোর্ডিং পাস, ওটা আসলে চেঞ্জ করে আরেকটা বোর্ডিং পাস দিচ্ছে আমাদেরকে। তারপর তখন আমি আসলে জিনিসটা তো খেয়াল করে দেখিনি। আসলে আমি বলছি যে নর্মালি বোর্ডিং পাসে কোনো সমস্যা হইতেই পারে। পরে আমি
তখন ঘোরাঘুরির সময় একসময় আসলে এই দোকানটার সামনে দিয়ে আমরা যাই, তখন ম্যাসাজ রুম বলে, তখন দেখে আসলে লোভ সামলাতে পারি নাই। তো আমি আর সিনথিয়া আমরা সবাই ওদের ব্যাক পেন করছিল সব, মানে অনেক ব্যাক পেন করতেছিল। তো আমরা রিফ্রেশমেন্টের জন্য আমরা ম্যাসাজ করাই। তো ওখানে কিছুক্ষণ পর তারপর 5 ঘন্টা অতিক্রম করার পর আমরা আসলে আবার দুবাই এয়ারপোর্ট থেকে আমরা বিমানে উঠি। আমিনা কিন্তু তখন ও কিন্তু পুরো অ্যাক্টিভ ছিল। আলিফ কিছুটা অসুস্থ হয়ে পড়ছে, বা তার তাদের তো বয়স একটু ডিফারেন্টের কারণে ফিজিক্যাল যে স্ট্রাকচারটা ওটা তো আসলে সেম না। আলিফ একটু ছোটো, আমি একটু বড়, এই জন্য একটু বেশি একটু অ্যাক্টিভ ছিল। ও চিন্তা করছি, ওদের নিয়ে খুব চিন্তা ছিল আসলে যে ওরা এত লং জার্নি মানে তাদের শরীরে সহ্য করতে পারবে কিনা, বা তাদের কোনো সমস্যা হবে কিনা। প্রতি মিনিটে মিনিটে আসলে ওদের টেক কেয়ার করা। আমাদের আসলে যাদের বাচ্চা কাচ্চা আছে তারা আসলে জিনিসটা বুঝতে পারে, যদি বাচ্চাদেরকে নিয়ে এত লং জার্নি মানে ট্যাকেল দেওয়া, হ্যান্ডেল করাটা একটু টাফ হয়ে যায়। তারপরেও আলহামদুলিল্লাহ আমি আলিফ আসলে পুরা ট্রাভেলেই আলিফ না, আমিনা আলহামদুলিল্লাহ ভালোই ছিল। যাই হোক, ওখানে তবে আপনার দুবাই থেকে আমরা যখন প্যারিসে আসি, তখন ওই এয়ারপ্লেনটা কিছুটা একটু স্পেসটা, লেগ স্পেসটা একটু বড় ছিল আমার মনে হয়, আর একটু কমফোর্টেবল ছিল। তাই ওখানে ব্রেকফাস্ট দেওয়া হয়। ওখানে আমি আসলে তো টায়ার্ড ছিলাম, ওগুলো আসলে ভিডিও করার তেমন একটা সময় পাই নাই। তো ওখান থেকে আমরা 7 ঘন্টা 20 মিনিট পর আমরা প্যারিসে এসে পৌঁছাই। ওখানে রেজিস্ট্রেশন করার পর আমার গাড়ি পার্কিং ছিল আমার এক কাজিনের বাসায়। তো ওখান থেকে গাড়িটা রিসিভ করে আমরা সরাসরি, আমি থাকি প্যারিস থেকে প্রায় 7 ঘন্টা দূরে, ওখানে চলে আসি। যারা সব ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন প্লিজ।